আজ বাংলাদেশের কোর্টে নজর থাকবে বাংলার, কারণ আজ সোনালী খাতুনের জামিনের সম্ভাবনা। কে এই সোনালী খাতুন? এই সোনালী খাতুন সহ 6 জনকে বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল দিল্লি পুলিশ, এবং তারপর থেকে বাংলাদেশের জেলেই রয়েছেন এরা। সোনালী খাতুনকে যেই সময় বাংলাদেশে পাঠানো হয় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। আজ জামিনের মামলার শুনানি রয়েছে বাংলাদেশের কোর্টে। কি হবে? অক্ষয় রয়েছেন আমার সঙ্গে, আরো জানাবে। অক্ষয়, জামিনের সম্ভাবনা কতটা? দেখো, তোমাকে জানি নাকি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সেখানে বীরভূমের আন্তঃসত্ত্বা পরিযায়ী শ্রমিক সোনালী খাতুন সহ যে 6 জন তাদের মামলার আজ শুনানি আছে। গত 24শে অক্টোবর হাইকোর্টের দেওয়া 4 সপ্তাহের যে সময়সীমা, সেই সময়সীমা শেষ হয়েছে। তারপরেও কিন্তু তারা ফিরে আসেনি বা সেই আদালতে তাদের জামিন মঞ্জুর হয়নি। গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টেও এই মামলা ওঠে এবং সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেতে হয় কেন্দ্র সরকারকে। সেই মতো এই মামলার আজকে শুনানি আছে এবং দেখার বিষয় অন্তত এই সোনালী খাতুন সহ বাকিরা আছে তাদের জামিন হয় কিনা। তবে এখনো পর্যন্ত পরিবার চিন্তার মধ্যে আছে, তার কারণ অন্তঃসত্ত্বায় যে সোনালী, তার কিন্তু এখনো পর্যন্ত জামিন হয়নি। তাকে বাংলাদেশের যে জেল সেখানেই কাটাতে হচ্ছে এবং আজকে সকলেই তাকিয়ে আছে যে বাংলাদেশের আদালতের দিকে তাদের জামিন হচ্ছে কিনা সে নিয়ে। ধন্যবাদ অক্ষয়। এদিকে আজ সুপ্রিম কোর্টেও সোনালীর শুনানি রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে মামলার শুনানি। সোনালীর বাবা বদু শেখের আর্জির শুনানি রয়েছে আজ সুপ্রিম কোর্টে। সোনালী সহ 6 পরিযায়ীকে বাংলাদেশে পাঠানো হয়। বাংলা বলায় 6 জনকে ওপারে পাঠায় দিল্লি পুলিশ। ফিরিয়ে এনে সোনালীদের শুনানির সুযোগ দেওয়া হবে না কেন? এই মামলার শুনানিতেই কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির আজ কেন্দ্র এবং বদু শেখের সওয়াল জবাবের সম্ভাবনা। প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল জবাবের সম্ভাবনা, তাই সুপ্রিম কোর্টের দিকেও নজর রয়েছে। বাংলার বাইরে হেনস্থার শিকার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা। বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 6 পরিযায়ী শ্রমিককে। এই মামলায় কলকাতা হাইকোর্টে আগেই বড়সড় ধাক্কা খায় কেন্দ্রীয় সরকার। 26শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে ভারতে ফেরাতে হবে এই পরিযায়ী শ্রমিকদের। বাংলার বাইরে বারবার হেনস্থার শিকার হতে হয়েছে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কাউকে আটকে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে, কাউকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, যেমনটা হয়েছে বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালী বিবির সঙ্গে। এই মামলায় কলকাতা হাইকোর্টে বিপাকে পড়ল কেন্দ্রীয় সরকার। হাইকোর্টের নির্দেশ, বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিক অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 6 জনকে ভারতে ফেরাতে হবে। 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে ফেরাতে হবে। কেন্দ্রীয় সরকারকে এমন নির্দেশ হাইকোর্টের। কলকাতা হাইকোর্টকে আমার ধন্যবাদ। দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, একবারে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। আমার বাড়িটা বাংলাদেশ নয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, 24শে জুন দিল্লিতে আটক করা হয় বীরভূমের 6 জন পরিযায়ী শ্রমিককে। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা। 48 ঘন্টার মধ্যে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়। এই পরিযায়ী শ্রমিকদের যেভাবে আটকে রাখা হয় এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, সেই প্রক্রিয়া বেআইনি। তাই কেন্দ্রের এই সিদ্ধান্ত খারিজ করা হলো। হাইকোর্টের নির্দেশ, 4 সপ্তাহের মধ্যে সোনালী বিবি সহ 6 জনকে ফিরিয়ে আনতে হবে। নির্দেশ কার্যকরের উপর 6 সপ্তাহের স্থগিতাদেশ চায় কেন্দ্রীয় সরকার। সেই আবেদন এদিন খারিজ করে দেয় হাইকোর্ট। দিল্লি পুলিশ উৎসাহের আধিক্য দেখিয়ে দ্রুততার সঙ্গে এদের ভাগ্য নির্ধারণ করেন। বাংলাদেশের যে বিভিন্ন কাগজপত্র রয়েছে, যে তারা সেখানে গ্রেপ্তার হয়ে রয়েছেন, অন্তঃসত্ত্বা সোনালী সেখানেই রয়েছেন। আমাদের দেশের যে সংবিধান, যে বেসিক স্ট্রাকচারের কথা আমরা বলি, গর্বের হাত ধরে আমরা এদের দেশে ফিরিয়ে আনতে পারব। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। যে সময় বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে, তখন সোনালী অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলায় কথা বলায় 24শে জুন সোনালী সহ বীরভূমের 6 জন শ্রমিককে আটক করে দিল্লি পুলিশ। 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 26শে জুন অসম সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করা হয়। এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। সেই মামলার রায়ে বিপাকে কেন্দ্রীয় সরকার। আদালতের নির্দেশে খুশি সোনালী বিবির পরিবার। কলকাতা হাইকোর্টকে আমার ধন্যবাদ। মমতা ব্যানার্জি আর সামেরুল ইসলাম না থাকলে আমার মেয়ে ছেলেকে আমার ক্ষমতা নেই আনা। দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, না জানি না জাজ করি, একবারে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। আমার বাড়িটা বাংলাদেশ নয়। নিউজ 18 বাংলা।
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের চাকরির পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার নামে প্রতারণার ছক। বুদবুদ দীঘা থেকে গ্রেফতার পান্ডা সহ বেশ কয়েকজন। জঙ্গলের পাশে তাঁবু, কাছেই রাখা জলের ট্যাঙ্ক, এসবই নাকি পুলিশের চাকরির পরীক্ষার আগে প্রশ্নপত্র বিক্রির পান্ডাদের জন্য ব্যবস্থা। রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য পরীক্ষা। অভিযোগ, এই পরীক্ষার জন্য প্রশ্নপত্র বিক্রির নামে প্রতারণার ছক কষা হয়। প্রশ্নপত্র নাকি বিক্রি করা হবে পূর্ব বর্ধমানের বুদবুদ থেকে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। শনিবার বর্ধমান স্টেশন থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও চাকরি পরীক্ষার আগে প্রশ্ন কিনতে গিয়ে বুদবুদে ধরা পড়েন 7 জন। পুলিশের কনস্টেবল পদে চাকরির টোপ। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে 30 জনকে দীঘার একটি হোটেলে নিয়ে যায় একটি চক্র। খবর পেয়ে শনিবার রাতে সেই হোটেলে হানা দেয় পুলিশ। 7 জনকে গ্রেফতার করে, তাদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার। নদিয়ার তেহট্ট এবং পলাশীপাড়া থানা এলাকায় ছিল চাকরির পরীক্ষা কেন্দ্র। তেহট্ট হাই স্কুলে এক পরীক্ষার্থী এবং বেতাই হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে একজন মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় ধরা পড়েন। এছাড়াও পলাশীপাড়ার নেতাজি বিদ্যাপীঠে 2 জনকে ধরে পুলিশ। নেতাজি হাই স্কুলে একজনকে মোবাইল সমেত আমরা ভেতরে ধরি এবং তাকে অ্যাসিস্ট করার জন্য বাইরে থেকে একজনকে ডিটেইন করি। টোটাল 6 জনকে আমরা আটক করতে পেরেছি। ছোট ছোট মোবাইল ফোন আমরা ইউজ করছিল ওরা, এবং আমরা ওদের কাছ থেকে এটিএম কার্ডের মতো দেখতে অনেকটা রেপ্লিকা টাইপের, সেগুলো আমরা মোবাইল ডিভাইসই অ্যাকচুয়ালি ওগুলো আমরা উদ্ধার করেছি। নিউজ 18 বাংলা। বালি পাচার মামলায় ইডির অভিযান। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে ইডির অভিযান। ব্যবসায়ী অভিষেক পাত্রর বাড়িতে তল্লাশি। ব্যবসায়ীর বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের একাধিক জায়গায় অভিযান ইডির। দুর্ঘটনায় পা বাদ অবসরপ্রাপ্ত জওয়ানের। ধূপগুড়ির গিলান্ডি সেতুর কাছে দুর্ঘটনা। মধ্যরাতে বাইকে করে ফিরছিলেন দম্পতি, পিছন থেকে বাইকে ধাক্কা মারে ডাম্পার। ডাম্পারের চাকায় পা বাদ অবসরপ্রাপ্ত জওয়ানের। দুর্ঘটনায় পা বাদ গেল অবসরপ্রাপ্ত জওয়ানের। ধূপগুড়ির গিলান্ডি সেতুর কাছে দুর্ঘটনা ঘটেছে। মধ্যরাতে বাইকে করে ফিরছিলেন এই দম্পতি, পিছন থেকে বাইকে ধাক্কা মারে ডাম্পার। ডাম্পারের চাকায় পা আটকে যায়, পা বাদ যায় অবসরপ্রাপ্ত জওয়ানের। গোয়ালপুকুরে নয়া রাস্তার শিলান্যাস। 2,70,00,000 টাকা বরাদ্দ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের। এবার পেভার ব্লকের রাস্তা মহুয়া গ্রাম পঞ্চায়েতে 2.5 কিলোমিটারের রাস্তার শিলান্যাস। 10 বছর পর পাকা রাস্তা পেয়ে খুশি স্থানীয়রা। রাস্তার সমস্যা মোটামুটি 8-9 বছর থেকে ছিল। আচ্ছা, তো এই আজকে তো শিলান্যাস হলো, রাস্তার কাজে পেপার ব্লক রাস্তা হবে, কতটা খুশি এবং কতটা সুবিধা হবে আপনাদের? খুব সুবিধা হবে, খুব ভালো হবে পাবলিকের জন্য। আমাদের আগে তো অবস্থায় রাস্তাটা ভাঙে গেছিল, রাস্তাটা ভাঙাতে একটু চলাফেরা খুব অসুবিধা মানুষের। তারপরে বলা হয়েছিল মন্ত্রীকে, মন্ত্রী বাজেট করে দিয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ ছিল, এখন রাস্তায় কাজ হচ্ছে, আমরা খুব খুশি। তো এই বলে আর মানে কেমন সমস্যা হইতো, রাস্তার কি অবস্থা ছিল আগে? খুব অসুবিধা হচ্ছিল যাতায়াতের জন্য। অনেকগুলো গ্রাম কানেক্টিভিটি পাচ্ছে এই রাস্তা দিয়ে। এই রাস্তা আমাদের এই এলাকাতে জীবনে আমরা দেখিনি যে পেপার ব্লক রাস্তা হবে। আমরা গ্রামগঞ্জে আজকে নর্থ বেঙ্গল উন্নয়ন দপ্তরের দ্বারাই আর দিদির এটা উপহার নর্থ বেঙ্গলকে ডিপার্টমেন্ট করে দিয়েছি, যার জন্য আমরা টাকা পয়সা পাচ্ছি। এই টাকা পয়সা দিয়ে আমরা রাস্তাঘাট করছি। এই রাস্তাটা পেপার ব্লক হবে বৃহস্থান মোড় থেকে আরম্ভ করে মতিলাল ভায়া আপনার হাড়িভাঙা। 2,70,00,000 টাকা এটাকে স্যাংশন হয়েছে। না, আমাদের গোয়ালপুকুরে ম্যাক্সিমাম পূরণ হচ্ছে। যে আমরা আমাদের মন্ত্রী সাহেব কথা দিয়েছিলেন গোয়ালপুকুরে রাস্তা ব্রিজ আমরা আজ থেকে ইনোগ্রেশন শুরু করলাম। আমরা আগে শুকরিয়া আদায় করছি আমাদের মাননীয় চিফ মিনিস্টার মমতা দিদির। উনার নেতৃত্বে আমরা কাজ করতে পেরেছি আর পারছি। আমাদের এনবিডিটি মিনিস্টার উদয়ন ঘোষ সাহেবের নেতৃত্বে, আমাদের মন্ত্রী গোলাম রাব্বানি সাহেবের নেতৃত্বে আমরা অনেক কাজের ইনোগ্রেশন আমরা করব এখানে আমাদের গোয়ালপুকুরে।
পাড়ায় সমাধানে কাটলো রাস্তার সমস্যা। পটাশপুরের গ্রামে তৈরি হচ্ছে নতুন রাস্তা। পাড়ায় সমাধান শিবিরে আবেদন জানান বাসিন্দারা। আরজি মঞ্জুর করে বরাদ্দ করা হয় 3 লক্ষ টাকা। এলাকায় প্রায় 150 পরিবারের বাস। কাঁচা রাস্তায় যাতায়াতে ভোগান্তি হতো। পাকা রাস্তা তৈরি হওয়ায় খুশি বাসিন্দারা। এই রাস্তা দীর্ঘদিন ধরে হয়নি, এই পাড়ায় সমাধান প্রকল্পে এই রাস্তাটা হয়েছে, আমরা খুব খুশি। পাড়া সমাধানে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা আবেদন করেছিলাম, তাই এই রাস্তাটা হয়েছে। 30 বছর সিপিএম এর আমল থেকে রাস্তা ছিল না। তারপরে বর্তমান মমতা দিদি আমার গ্রামে যে 10 লাখ টাকা দিচ্ছে, সেই জন্য এই রাস্তাটা পাড়ায় সমাধানে ওটা হয়েছে। साथियों, ये शीतकालीन सत्र ये सिर्फ कोई रिचुअल नहीं है। राष्ट्र को प्रगति की ओर तेज गति से ले जाने के जो प्रयास चल रहे हैं, उसमें ऊर्जा भरने का काम ये शीतकालीन सत्र भी करेगा, ऐसा मेरा पूरा विश्वास है। भारत ने लोकतंत्र को जिया है, लोकतंत्र के उमंग और उत्साह को समय समय पर ऐसे प्रकट किया है कि लोकतंत्र के प्रति विश्वास और मजबूत होता रहता है। गत दिनों बिहार में जो चुनाव हुए, उसमें भी मतदान के जो विक्रम हुआ है, वो लोकतंत्र की सबसे बड़ी ताकत है। माताओं बहनों की जो भागीदारी बढ़ रही है, ये अपने आप में एक नई आशा, नया विश्वास पैदा करती है। एक तरफ लोकतंत्र की मजबूती और इस लोकतांत्रिक व्यवस्थाओं के भीतर अर्थतंत्र की मजबूती, इसको भी दुनिया बहुत बारीकी से देख रही है। भारत ने सिद्ध कर दिया है, डेमोक्रेसी कैन डिलीवर। जिस गति से आज भारत की आर्थिक स्थिति नई ऊंचाइयों को प्राप्त कर रही है, विकसित भारत के लक्ष्य की ओर जाने में ये हमें नया विश्वास तो जगाती है, नई ताकत भी देती है। साथियों, ये सत्र संसद देश के लिए क्या सोच रही है, संसद देश के लिए क्या करना चाहती है, संसद देश के लिए क्या करने वाली है, इन मुद्दों पर केंद्रित होनी चाहिए। विपक्ष भी अपना दायित्व निभाएं, चर्चा में ऐसे मुद्दे उठाएं, मजबूत मुद्दे उठाएं, पराजय के निराशा में से बाहर निकल करके आए। और दुर्भाग्य है कि एक आध दो दल तो ऐसे हैं कि वो पराजय भी नहीं पचा पाते। और मैं सोच रहा था बिहार के नतीजे इतना समय हो गया है तो अब थोड़ा संभल गए होंगे, लेकिन कल जो मैं बयानबाजी सुन रहा हूं उनकी, तो उसे लगता है कि पराजय ने उनको परेशान करके रखा है। लेकिन मेरा सभी दलों से आग्रह है कि शीतकालीन सत्र में पराजय की बौखलाहट का वो मैदान नहीं बनना चाहिए। और ये शीतकालीन सत्र विजय के अहंकार में भी परिवर्तित नहीं होना चाहिए। बहुत ही संतुलित तरीके से, जिम्मेवारी के साथ
जनप्रतिनिधि के रूप में देश की जनता का हमसे जो हमें दायित्व दिया है और हमसे जो अपेक्षाएं हैं उसको संभालते हुए हम आगे के लिए सोचें, जो है उसको कैसे अच्छा कर सकें, अगर बुरा होता है तो उसमें सटीक टिप्पणी कैसे कर सकें ताकि देश के नागरिकों का भी ज्ञानवर्धन हो। ये मेहनत का काम जरूर है लेकिन देश के लिए करना चाहिए और मैं आशा करता हूं, मेरी एक सबसे बड़ी चिंता रही है पिछले कई लंबे समय से, सदन में जो पहली बार चुन करके आए हैं या जो छोटी आयु के हैं, वैसे सभी दलों के सभी सांसद बहुत परेशान हैं, बहुत दुखी हैं। उन्हें अपने सामर्थ्य का परिचय कराने का अवसर नहीं मिल रहा है, अपने क्षेत्र की समस्याओं की बात बताने का अवसर नहीं दिया जा रहा है, राष्ट्र के विकास की यात्रा में भागीदार बनने के लिए वो अपनी कुछ बात बताना चाहते हैं, उस पर भी रोक लगा दी जा रही है। कोई भी दल हो, हमें किसी को भी हमारी ये नई पीढ़ी के आ रहे नौजवान सांसद, पहली बार आए हुए सांसद, उनको अवसर देना चाहिए, उनके अनुभवों का हमें सदन को लाभ मिलना चाहिए। इस नई पीढ़ी के अनुभव सदन के माध्यम से राष्ट्र को भी लाभान्वित करेंगे और इसलिए मेरा आग्रह रहेगा कि हम इन चीजों को गंभीरता से लें। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहां ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने हैं वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए, लेकिन यहां तो नारे नहीं, नीति पर बल देना चाहिए और वो आपकी नीयत होनी चाहिए। साथियों, हो सकता है राजनीति में नेगेटिविटी कुछ काम आती होगी, लेकिन अल्टीमेटली नेशन बिल्डिंग के लिए कुछ सकारात्मक सोच भी होनी चाहिए। नेगेटिविटी को जरा अपनी मर्यादाओं में रख करके नेशन बिल्डिंग की तरफ ध्यान दें, ये मेरी अपेक्षा रहेगी। साथियों, ये शीतकालीन सत्र एक और कारण से भी महत्वपूर्ण है। हमारे नए माननीय सभापति जी आज से हमारे उच्च सदन का मार्गदर्शन उनका शुरू हो रहा है। मैं उनको शुभकामनाएं देता हूं। साथियों, जीएसटी रिफॉर्म्स एक नेक्स्ट जनरेशन रिफॉर्म्स के लिए देशवासियों के मन में एक श्रद्धा का वातावरण पैदा किया है। इस सत्र में भी उस दिशा में बहुत सारे काम होने वाले हैं। हमारे देश का एक हमारे मीडिया के मित्र कभी अगर एनालिसिस करेंगे तो उनको ध्यान में आएगा कि पिछले कुछ समय से हमारे सदन को या तो चुनावी का वार्मिंग अप के लिए उपयोग किया जा रहा है या तो पराजय की बौखलाहट करने को निकालने के लिए उपयोग किया जा रहा है। अब मैंने देखा है कुछ प्रदेश ऐसे हैं कि सत्ता में रहने के बाद इतनी एंटी इनकम्बेंसी है कि वो वहां जनता में जा नहीं पा रहे हैं।
वहां लोगों के बीच जाकर के अपनी बात बता नहीं पा रहे हैं और इसलिए सारा गुस्सा या सदन में आकर के निकालते हैं और सदन को अपने उस राज्य की राजनीति के लिए इस्तेमाल करने की नई परंपरा को कुछ दलों ने जन्म दिया है। अब उन्होंने एक बार चिंतन करना चाहिए कि पिछले 10 साल से ये जो खेल खेल रहे हैं, देश स्वीकार नहीं कर रही है इन पद्धतियों को, तो अब थोड़ा बदलें, अपनी रणनीति बदलें। मैं टिप्स देने के लिए तैयार हूं उनको कैसे परफॉर्म करना चाहिए, लेकिन कम से कम सांसदों के हकों पर तराप मत लगाइए, सांसदों को अभिव्यक्ति का अवसर दीजिए, अपनी निराशा और अपने पराजय में सांसदों को बलि मत बनाइए। मैं आशा करता हूं कि इन जिम्मेवारियों के साथ हम सब चलें, लेकिन मैं देश को विश्वास देता हूं कि राष्ट्र प्रगति की राह पर चल पड़ा है, राष्ट्र नई ऊंचाइयों को पार करने की दिशा में आगे बढ़ रहा है और ये सदन भी उसमें एक नई ऊर्जा, नया सामर्थ्य भरने का काम करेगा। इसी विश्वास के साथ बहुत बहुत धन्यवाद।